ডক্টর সালুখে বলেন যে লাশ নাকি কথা বলে। সত্যি, ডক্টর সালুখেকে তো আপনারা চেনেন। সব সময় কিছু না কিছু ট্যাঁড়া ব্যাকা জিনিস উদ্ধার করেন, সোজা করে ভাবেনি না। আমাদেরও মাঝে মধ্যে ঝগড়া হয় ওনার সঙ্গে, কিন্তু উনি সত্যি ব্রিলিয়েন্ট। ওনার বুদ্ধি বুলেটের থেকেও ফাস্ট। উনি বলেন যে লাশ কথা বলে আর লাশ সবসময় সত্যি বলে। একটা কথা সত্যি, ওনার হাতে কোনো লাশ দিয়ে দিলে উনি নির্জনে ওর সঙ্গে কোনো না কোনো কথা বলে ওর মুখ থেকে কিছু না কিছু বার করে নেন। সবার আগে লাশের মুখ খোলেন, ওর দাঁত গোনেন, আর তারপর বলে দেন যে তার বয়স কম করে কতটা। হ্যাঁ, তারপর ওর মস্তিষ্ক চেক করেন। আচ্ছা, কিছু মানুষ লাশকে লুকানোর জন্য মাটিতে সেগুলোকে পুঁতে দেন, কিন্তু যখনই ওই লাশগুলো মাটির ভিতর থেকে বেরিয়ে আসে, ডক্টর সালুখেকে তারা নিজেদের গল্প শুনিয়েই ছাড়ে। কেউ কেউ পুড়িয়ে দেয়, যেমনটা ঠিক এই কেসে হয়েছিল। গোটা গাড়িটাকেই পুড়িয়ে দেওয়া হয়েছিল। ভেবেছিল সাপও মরবে আর লাঠিটাও ভাঙবে না, কিন্তু লাঠি ভেঙেছিল। লাশটা পুরো জ্বলে গেছিল, কিন্তু অথচ ডক্টর সালুখে কিছু না কিছু বার করে নিয়ে আসেন। কি? লাশের পায়ে একটা স্টিলের রড ছিল। মানে যে লোকটা মারা গেছিল তার অপারেশন হয়েছিল। এই যে স্টিলের রডগুলো হয়, এতে কিছু নাম্বার লেখা থাকে, যার থেকে জানা যায় যে রডটা কবে তৈরি হয়েছিল আর কাকে দেওয়া হয়েছিল। দেখলেন কি ম্যাজিক করলেন ডক্টর সালুখে? এটা তো কিছুই নয়। এই কেসটাতে কি কি হয়েছিল আপনি নিজেই দেখে নিন। অলোক বাবা, তুমি তুমি পলাশকে বলেছ কি না? হ্যাঁ হ্যাঁ কাকা, আমি ওদের বলে দিয়েছি পলাশ দিয়া আর ওর ছেলে আমেরিকা থেকে আসছে ইন্ডিয়ায়, এই এলো বলে। ও ও আসছে তাই না? আসছে তাই না? হ্যাঁ 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 কাকা বাবু, যে কোনো মুহূর্তে ওরা এসে পড়বে। এটা 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 তুমি ভালো কথাই বলেছ। এখন আমি ব্যাস এই এই প্রার্থনা করব, যতক্ষণ আমি পলাশের মুখটা দেখছি ততক্ষণ যেন আমি বেঁচে থাকতে পারি। জীবন শেষ হতে চললো, আমি এখনো ছেলের মুখটাই দেখতে পেলাম না। কাকা বাবু আপনি একটু শান্ত হন, টেনশন করবেন না, ওরা এক্ষুনি এসে পড়বে। যদি 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 আমি পলাশের বিয়েটা দিয়ার সাথে দিয়ে যেতে পারতাম, তাহলে ও ইন্ডিয়া 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 ছেড়ে যেত না। পলাশ, কাকা বাবু এখন এসব কথা ভাবার সময় নয়। এখন একটু শান্ত হয়েছেন, শান্ত হন। আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। বাবা, 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 পলাশ, বাবা, বাবা, শান্ত হও, বাবা। ওনার হাতে খুব বেশি সময় নেই। হরিলাল বাবু, ড্যাড, কি হয়েছে? ইনি তো জামশেদ বাবু, দাদুর উকিল। উনি এখানে কি করতে এসেছেন? আমি জানি, কিন্তু একে কে খবর দিল সেটাই তো আমি বুঝতে পারছি না। হরিলাল বাবু, হরিলাল বাবু, আপনি ওনার সাথে খুব বেশি কথা বলবেন না। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ মি, আই এম সরি টু সে, বাট একটু সময়ের জন্য আমাকে আর হরিলাল বাবুকে একা ছেড়ে দিন, প্লিজ প্লিজ। ঠিক আছে, ওনার একটু খেয়াল রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। মন্টি, মন্টি, মাথা গরম করিস না, তুই ঠান্ডা হ, সব ঠিক হয়ে যাবে। ড্যাড, এই উকিল জামশেদ বাবু এখানে কেন এসেছেন? আমি কি করে জানবো? এই দাদুর হঠাৎ করে পলাশ আঙ্কেলের কথা কেন মনে পড়তে গেল? উনি আবার উইল পাল্টাবেন না তো?
আমার মতে পলাশ আঙ্কেলকে কিছু না দেওয়াই ভালো। ভুলে গেছো এত বছর ধরে তুমিই সেবা করে গেছো। শ্শ্, তুই শান্ত হ, আস্তে কথা বল, চেঁচামেচি করিস না, সবাই জেনে যাবে যে আমাদের উদ্দেশ্যটা আসলে কি। দেখ, সময় বুঝে চাল চালবো, ততদিন পর্যন্ত চুপ করে থাক। হঠাৎ করে পলাশ আঙ্কেলের ইন্ডিয়াতে আসার দরকার হলো কেন? কোথাও তুমি কি বাজে কথা বলছিস কি তুই? আমি কেন পলাশকে এই খবরটা দিতে যাব? কাল রাত্রে হঠাৎ করে ওই আমাকে একটা ফোন করে আর বলল ফ্যামিলি নিয়ে নাকি ইন্ডিয়ায় আসছে। এই বুড়োটার তো হাল খুবই খারাপ। এই খবরটা আমি না, আমাদের আত্মীয়দের মধ্যে কেউ হয়তো ওকে জানিয়েছে। যদি পলাশ এখানে এসে যায় না, তো আমাদের সব কাজে জল ঢুকে যাবে। দেখ বাবা, এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এখন ওকে আটকানো যাবে না। বাবা, আমি চুপ করে বসে থাকবো না। আন্টি, আন্টি, দেখ শোন, এর আগের বসে কিছু ভুল করে বসিস না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে পারবো না। এই ফোন কাকে করছিস? তুমি চিন্তা করো না। আন্টি, ওহ, বলছি যে রাগের বসে কিছু করিস না। হ্যালো জ্যাক, কাল পরশু অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটা যেন দেখায়, কোনো প্রমাণ যেন না থাকে, বুঝেছো? হ্যাঁ, রাইট। নটা। আরে পলাশ এখনো পর্যন্ত এলো না কেন? কি করে বলবো? অলোকদা, হ্যাঁ? পুরোহিত মশাই আর অপেক্ষা করতে পারবেন না। 1 ঘন্টা হয়ে গেল। পলাশ স্যার তো এতক্ষণ এখানে পৌঁছে যাবার কথা। হ্যাঁ, ঠিকই বলেছিস। ওদের নাম্বার আছে তোর কাছে? না, উনি আমেরিকা থেকে ফোন করেছিলেন, ও। কিন্তু ওই ফোনটা ওনার ল্যান্ডলাইন থেকে করেছিলেন, আর দ্বিতীয় কলটা এয়ারপোর্ট থেকে। ও, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন। আগে হ্যাঁ, হ্যাঁ এটা ওনারই বাড়ি। হ্যাঁ। কি? কি হয়েছে? কি হয়েছে বল? পলাশ স্যার গাড়িটা পাওয়া গেছে। ওই গাড়িটা যেটা আমরা এয়ারপোর্টে পাঠিয়েছিলাম? হ্যাঁ, কি হয়েছে ওই গাড়িটার? ওই গাড়িটা পুড়ে গেছে, আর ওর ভেতরে। ও মাই গড, এ কি হলো? মাই গড, এই 3টে লাশই তো খারাপভাবে পড়েছে স্যার। কিন্তু ড্রাইভারের সিটে তো কেউ নেই। হ্যাঁ, সেই ব্যাপারটা ঠিক স্যার। ড্রাইভার বোধহয় গাড়ি ছেড়ে পালিয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, বডিগুলো বার করো, একটু সাবধানে দেখো কিছু যেন নষ্ট না হয়। স্যার, হ্যাঁ দয়া। স্যান্ডেল। ও, এর মানে হলো ওইদিকে কোনো মহিলা বসেছিল।
হ্যাঁ স্যার, বাড়ির লোকজনও বলছিল যে গাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আর ওদের ছেলে ছিল। তার মানে হলো স্ত্রী ওইদিকে বসেছিল আর হাজবেন্ড এদিকে। আর মনে হচ্ছে সামনের সিটটাতে ছেলেটা বসেছিল স্যার। স্যার, হ্যাঁ দা, গাড়িটা ওটাই স্যার, MH0123131। নাম্বার ওটাই আছে যেটা ওরা বলেছিল। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দয়া, ড্রাইভারটা গেল তো কোথায় গেল? স্যার, হ্যাঁ, এখানে কিছু পুড়ে যাওয়া পাসপোর্ট পাওয়া গেছে। জানা যাবে ওটা কার পাসপোর্ট? একেবারে পোড়া, কিন্তু ডক্টর সালুকে একটুখানি খাটলে জানা যাবে যে এগুলো কার। শালুকে এটা নিশ্চয়ই বের করে দেবে, বুঝেছ অভিজিৎ? একটু টেরা গোছের লোক, কিন্তু গুণ আছে। এবার বলো ডাক্তারবাবু, লাশেরা কিছু বললো? না, এখনো তো বেচারা চুপ করেই আছে, তবু চুপি সারে ওর থেকে কিছু জেনে নিয়েছি। তাহলে বন্ধু আমাদের কানেও একটু চুপি চুপি বলে দাও। দেখো, এই লাশটা একজন পুরুষের, এর বয়স প্রায় 40-45 বছর হবে। হুম। আর এইটা একজন মহিলার, প্রায় 40 বছর। আর তৃতীয় জন? আর তৃতীয়টা একটা ছেলে, 20-22 বছরের ছেলে। সেসব তো ঠিক আছে ডক্টর সালুকে, এবার একটু কাজের কথা বলুন। কাজের কথা, এই দেখো, এটা এই লোকটির পায়ের এক্সরে। এই লোকটির হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর পায়ের মধ্যে রড দেওয়া হয়েছিল স্টিলের। স্যার, পলাশের বাড়ির লোকেরা জানবে নিশ্চয়ই যে কখনো ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। হ্যাঁ, শালুকে, আচ্ছা এর কোনো ছবি আঁকাতে পারবে? এসিপি সাহেব, লাশগুলো একদম পুড়ে গেছে, মুখগুলো বানানো যাবে কিন্তু ঠিক আসবে না। স্যার, আরেকটা কথা আছে। সেটা কি? গাড়িতে আগুন নিজে থেকে লাগেনি, বরং কেউ লাগিয়েছে। জামা কাপড় থেকে কেরোসিনের গন্ধ এখনো আসছে, আর কেরোসিনের সাথে রাবার সলিউশন ইউজ করা হয়েছে। তার মানে খুন করা হয়েছে? আগে হ্যাঁ, একটা নয়, দুটো নয়, বরং তিনটে খুন। সমস্ত গাড়িটাই পুড়ে গেছে, ভেতরে বসে থাকা লোকেরাও পুড়ে গেছে, তারপরেও ওই গাড়িতে কিছু পাওয়া গেছে, জানি না কি করে। স্যার, এই পুড়ে যাওয়া পাসপোর্ট পলাশের আর ওর মিসেসেরটা তো তবু বোঝা যাচ্ছে, কিন্তু এই যে ওদের ছেলের পাসপোর্টটা একেবারেই পুড়ে গেছে। আর এই স্টিলের রড ওই লাশের পায়ের ভেতর থেকে পাওয়া গেছে। হয়তো ওর পায়ের হাড় কখনো ভেঙে গিয়েছিল। হ্যাঁ স্যার, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 বছর আগে। মানে মানে এই ব্যাপারটা নিশ্চিত যে পলাশ দা আর নেই, মানে মারা গেছেন। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই নাকামোর নাটক তোমরা বন্ধ করো। পলাশ আর তার ফ্যামিলির মৃত্যুর ফলে সব থেকে বেশি লাভ তোমাদেরই হওয়ার কথা ছিল। মানে ওর মৃত্যুর জন্য আমরা দায়ী? আগে হ্যাঁ, গাড়িতে আগুন নিজে নিজে লাগেনি, কেউ আগুন লাগিয়েছিল। পলাশা নিজের বাবার সাথে দেখা করতো আর না করতো, তাতে আমার ভাগ্যে কিছু বদল আসতো না। আরে আমি তো একটা কানা কুড়িও পেতাম না। যদি পলাশা কিছু দিয়েও দিত, সে ব্যাপারটা আলাদা ছিল। পলাশা মারা যাওয়াতে সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে। আমি কেন এরকম পাপ করতে যাব? গাড়িটা আপনার ছিল তাই না? হ্যাঁ স্যার। ড্রাইভার বেপাত্তা। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে ও কোথায় চলে গেল। ওকে লুকোতে দাও, আমরা ওকে খুঁজে বের করব। ওর অ্যাড্রেস আপনাদের কাছে আছে? আমরা তো ওকে কোনোদিন জিজ্ঞেসই করিনি যে ও কোথায় থাকে। কোনো ব্যাপার নয় স্যার, ওই ড্রাইভারটা হরিলালের এখানে অনেকদিন কাজ করেছিল, ওর কোনো পরিচিতই ওকে ওখানে পাঠিয়েছিল। আমরা ঠিক খুঁজে নেব স্যার। হ্যাঁ, আর দয়া, ওই হরিলালের উকিল জামশেদ জিজি বয়কে ফোন করো। কেউ আছেন? হ্যাঁ,
শুনুন, স্টপ স্টপ, প্লিজ প্লিজ গাড়ি থামান। কি হয়েছে তোমার? ও মাই গড, তোমার তো চোটও লেগেছে। প্লিজ প্লিজ হেল্প মি, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন প্লিজ। এসব এসব কি হচ্ছে? তুমি কে? কি চাই তোমার? মন্টি, এইভাবে কেউ নিজের বোনের সাথে কথা বলে? বোন? আর তুমি আমার নাম কি করে জানলে? তোমার নাম কি? মনীষা, আলোক আঙ্কেল, আপনারা কি করে আমায় ভুলে গেলেন? এ তো সবাইকার নাম জানে। তুমি আমাদের সবার নাম কি করে জানলে? কি আন্টি আপনি? আমার খুব খারাপ লাগছে ভেবে যে আপনিও আমাকে চিনতে পারলেন না। আমি মনীষা, পলাশ আর দিয়ার মেয়ে মনীষা। হোয়াট? পলাশ আর দিয়ার মেয়ে? এ কি করে হতে পারে? এসব মিথ্যে বলছে। পলাশ আর দিয়ার কোনো মেয়েই ছিল না, ওদের তো ছেলে ছিল। আমি মিথ্যে বলছি না আন্টি, পলাশ আর দিয়ার কোনো ছেলে ছিল না, ওদের একটাই মেয়ে ছিল আর সেটা আমি মনীষা। না, পলাশ আর দিয়ার একটাই ছেলে ছিল যে কার অ্যাক্সিডেন্টে মরে গেছে, পলাশ আর দিয়ার সাথে। আর তাদেরই তো শোক যাপন করছি আমরা। মা মা বাবা মারা গেছে, কিন্তু ওই গাড়িতে তো আমিও ছিলাম। মা বাবা আর আমি, আর কেউ ছিল না, আর কেউ ছিল না ওই গাড়িতে, কেউ ছিল না। সব এই অ্যাড্রেসটাই দিয়েছিল জামশেদ বাবু। দরজা তো খোলাই আছে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। স্যার, হয়তো লোকটা পালিয়েছে। যখনই দেখছি খুনের মামলা, লোকজন বাড়ি থেকে গায়েব। একটা কাজ করছি, আমি আর বিবেক ঘরের ভিতরটা চেক করছি, তুমি একটু বাড়ির আশপাশটা দেখে নাও। ঠিক আছে। অভিজিৎ, অভিজিৎ, হ্যাঁ দয়া, কিছু পেলে? এগুলো লক্ষ্য করো। এদিকে। বিবেক, খোঁড়ার মতো কিছু নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার,
এক মিনিট। রক্ত শুধু গলা দিয়েই বেরোচ্ছে। স্যার, ঘরের মধ্যে কোনো মারামারির চিহ্ন ছিল না। মনে হচ্ছে যে যখন রাস্তায় গাড়িটা জ্বলছিল তখন ও ওখান থেকে পালিয়েছিল, আর কেউ হয়তো ওর পিছু করতে করতে এখানে অব্দি চলে আসে। যদি পালিয়েই থাকে তো হরিলালের বাড়ি গেল না কেন? এখানে লুকোতে গেল কেন? বস, আমার মনে হচ্ছে গাড়ি পোড়ানোতে এরও হাত আছে। মনীষা, তোমার কথা অনুযায়ী পলাশবাবু তোমার বাবা, কিন্তু ওনারা তো বলছেন ওনাদের কোনো মেয়ে ছিলই না, ওনাদের তো শুধু একজন ছেলে ছিল। মিথ্যে আর- বলছে ওরা সব। আমি আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। তাহলে কি এনারা তোমাদের কথা মেনে নেবে যে পলাশের একটাই সন্তান ছিল আর সেটা ছেলে? হ্যাঁ, আমরা তো তাই জানি। আপনাদের একটা কথা বলছি, পলাশের একটাই মাত্র সন্তান ছিল, আর সেটাও একটা মেয়ে, আর সেটা আমি। আমার কোনো ভাই বা বোন নেই। তার মানে পলাশবাবুর কোনো ছেলেই ছিল না? না। এই দেখুন, এটা প্রমাণ। এটাতে তো আগে হ্যাঁ, এটা আমি। মাই গড, এ তো পলাশদারি ছবি দেখছি। হ্যাঁ, এটাই আমার বাবা পলাশ। আমার বাবা লস অ্যাঞ্জেলেসের একজন নামী লোক ছিলেন। যদি আপনারা চান তাহলে আমার ডিএনএ টেস্ট করাতে পারেন। কিন্তু এটা কি করে হতে পারে? এত বছর ধরে পলাশদা আমাদের যে চিঠিগুলো লিখেছে, ওতে বারবার উনি লিখেছেন আমার ছেলে আছে, কোনো মেয়ে নেই। কোন চিঠির কথা বলছেন আপনি? আমার বাবা কখনো কোনো চিঠি পাঠায়নি, আর আপনাদেরকে কখনোই না। এটা কি বাজে কথা বলছো তুমি? এটা বাজে কথা নয়, এটাই সত্যি। আমার বাবা আপনাদের সাথে কোনোদিনই কোনো সম্পর্ক রাখতে চাইনি। তাহলে ওই চিঠিগুলো কে লিখতো? হ্যাঁ, আমি কি করে বলবো কে লিখেছে? তো গাড়িতে যে ছেলেটার মৃত্যু হয়েছে সে পলাশবাবু ছেলে ছিল না? না। যদি তুমি ওই গাড়িতে ছিলে তাহলে তুমি কি করে বেঁচে তার গেলে? কারণ আমি গাড়ি থেকে নেমে পড়েছিলাম। বাইরে? বাইরে কেন? যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম, হঠাৎই আমার শরীর খারাপ হয়ে যায়। আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। আমি গাড়ি থেকে নামি আর জঙ্গলের দিকে এগিয়ে যাই। যখন ফেরত এলাম তখন দেখলাম যে গাড়ির দিকে একটা লোক এগিয়ে আসছিল। ও আমাকে দেখলো আর আমি ওখান থেকে পালিয়ে যাই। কিছু দূর দৌড়ানোর পর আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাই। যখন সকালে চোখ খোলে তখন জানতে পারি ওই লোকটা আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। ওই তৃতীয় লাশটা কোথাও ওই লোকটার না তো? বা হতে পারে স্যার ওই লাশ ওই ড্রাইভারেরও হতে পারে। না স্যার, ও বডিটা ড্রাইভারের হতেই পারে না, কারণ ড্রাইভারের বডি পাওয়া গেছে। জীবিত না মৃত? মৃত স্যার। কে মেরেছে ওকে? এখনো সেটা ঠিক জানা যায়নি স্যার। আচ্ছা, তা এইমাত্র জানতে পারলাম যে পলাশ আজ পর্যন্ত কাউকে কোনো চিঠিই পাঠায়নি, অথচ এরা বলছে যে পলাশ অনেক বছর ধরে নাকি এদের চিঠি পাঠাচ্ছে। একটা কাজ করো, ওই সব লেটারগুলো এখানে নিয়ে এসো, আর হরিলালের অফিসে যে কজন লোক কাজ করে ওদেরকে, আর এই তিনজন, এদের প্রত্যেকের হ্যান্ডরাইটিং এর স্যাম্পল নাও। দেখতে হবে ওই লেটারগুলো কে লিখতো। যে কেউ এই বেচারা ড্রাইভারকে মেরেছে সেই লোকটা। স্যার, ওটা মহিলা। ও হ্যাঁ, আই এম সরি। যে কেউ এই বেচারা ড্রাইভারকে মেরেছে ওই মহিলার সার্জারির ব্যাপারে জ্ঞান খুব ভালো। মহিলা? আগে হ্যাঁ, মহিলার খুনি একজন মহিলা। এটা আমি বের করিনি, এই কথাটা ডাক্তার সারিকা বার করেছে। তাই নাকি? আরে আমি তো প্রথম থেকেই বলতাম যে ডক্টর সারিকার মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু কেউ কেউ তো আবার এই কথাটা বুঝতে বা মানতেই রাজি নন। অভিজিৎ, এক মিনিট এসো। আর ডক্টর সালুকে, অভিজিৎ, আমি এই কথাটা খুব ভালোভাবে জানি যে তুমি ডাক্তার সারিকার উপর ভয়ঙ্কর ভাবে দুর্বল। আরে কিন্তু কিন্তু অভিজিৎ, এটা একদম ঠিক নয় যে তুমি আমার ল্যাবে এসে আগুন লাগিয়ে দেবে। তুমি কি মনে করো আমি ডাক্তার সারিকাকে সম্মান দিই না? স্যার, এটা আপনি কি বলছেন? আরে ডক্টর সালুকে, আমি তো না, এমনি। না না, তুমি এমনি বলে নাও। দেখুন, আপনি এবার কথাটাকে বাড়াবেন না। আমি তো এমনি বলছিলাম। কি ডক্টর সারিকা? সেটাই তো, অভিজিৎ তো স্যার এমনিই বলছিল। এমনি? হ্যাঁ, এমনি? আবার কি? Then it's okay. All right. এসো দেখো,
এ দেখো, এই লোকটির গলা সম্পূর্ণভাবে কাটা হয়নি, শুধু একটা হোল করা হয়েছে সঠিক জায়গায়। বেচারা মরে গেছে। কিন্তু এটা থেকে কিভাবে বোঝা যায় যে খুনি একজন মহিলা? হ্যাঁ, সেটা তো বলুন, নাকি সেটাও ডক্টর সারিকাই বলবে? সারিকা, কাম হিয়ার। এরা সব তোমার থেকে শুনতে চাইছে, কাম। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, এই যে গলার ডান দিকে দাগটা, এটা নখের দাগ, ডান হাতের নখ। ওই মহিলা যখন এর গলা টিপছিল তখন ওনার নখ এর গলায় ঢুকে যায়, আর নখে লাগানো নেল পলিশও এর ভেতর রয়ে যায়। এটা কোনো ফ্রেঞ্চ টাইপের নেল পলিশ। ও, এর থেকেই জানতে পেরেছো যে খুনি একজন মহিলা? হ্যাঁ স্যার। বাহ, একেই বলে ডিটেকশন। বুঝলেন ডক্টর সালুকে? দেখেছি। স্যার, এই ড্রাইভারের লাশ তো এখানে আছে, আর পুড়ে যাওয়া লাশগুলোর মধ্যে একটা তো পলাশের আর দ্বিতীয়টা ওর ওয়াইফের। তাহলে তৃতীয়টা বোধহয় ওই লোকটার যে পলাশকে মারতে গিয়েছিল। হ্যাঁ, মনে হয় খুনি আর ড্রাইভার দুজনে মিলে ওই পলাশকে আর ওর স্ত্রীকে খুন করে দিয়েছে। তারপর ড্রাইভার খুনিকে অজ্ঞান করে দিল আর গাড়িতে আগুন লাগিয়ে দিল, আর তারপর ওই ড্রাইভারকেই কেউ খুন করে দিয়েছে। না কোনো সাক্ষী, না কোনো প্রমাণ, খেলা শেষ। তাহলেও ডক্টর সারিকা এটা খুঁজে তো বার করলেন যে খুনি আসলে একজন মহিলা ছিল। বাহ সারিকা, বাহ। যাই হোক, এটা তো জানা গেল পলাশকে যে ড্রাইভার নিয়ে আসছিল তাকে খুন একজন মহিলা করেছে। হ্যাঁ স্যার, ওই ফ্রেঞ্চ নীল পলিশ কোনো ছেলে তো আর লাগাবে না। হ্যাঁ, আর তাছাড়া এই এমন একজন মহিলা যে সার্জারির ব্যাপারেও জানে। তাহলে কি স্যার, আচ্ছা ও ডাক্তার নয় তো? দয়া, এই কেসে দুটো মেয়ে আছে, একজন পলাশের মেয়ে মনীষা আর দ্বিতীয়জন কেয়া। সব এমনিতেই মনীষার অনেক চোট লেগে রয়েছে, ও নিজের মা বাবার খুন কি করে করতে পারে? আর কে আর কাউকে খুন করে কোনো রকম লাভ হওয়ার কথা নয়। আর এ কথাও ভালো করে জানতো স্যার যে যাই ঘটুক না কেন, এক কানাকড়িও পাবে না ও হরিলালের কাছ থেকে। আরো একটা ব্যাপার আছে স্যার, আমি মনীষা এবং কেয়া দুজনের হাতই চেক করেছি, দুজনের হাতেই নেল পলিশ লাগানো ছিল না। এই ফেডরিক, কি হয়েছে? স্যার, পেয়ে গেছি। পাওয়া গেছে? স্যার, হরিলালের উকিল জামশেদ যে স্যাম্পল দিয়েছিল পলাশের হ্যান্ডরাইটিং এর, তা থেকেই সব বোঝা গেছে। তার মানে পলাশ যে আমেরিকা থেকে চিঠিগুলো লিখেছিল সেগুলো ওই লিখেছিল? না স্যার, নিজে লেখেনি। কিন্তু পলাশ তো গত 20 বছর ধরে চিঠি লিখে আসছে। স্যার, গত 20 বছর ধরে পলাশের হ্যান্ডরাইটিং নকল করে অন্য কেউ লিখছে। আরো একটা কথা স্যার, এই যে দ্বিতীয় ব্যক্তি, সে আমেরিকায় নয়, এখানে ইন্ডিয়াতেই থাকে। আচ্ছা, এই দেখুন স্যার, হরিলালের অফিসে একজন লোক কাজ করে, ওই লিখেছিল সব লেটার। কে এই লোকটা? স্যার, কোনো এক কোনারি নামের লোক, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার। সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার? এই মার্ডার করিয়েছে পলাশকে, ওর মিসেসকে আর ওদের ড্রাইভারকেও। দয়া, ওই লোকটাকে নিয়ে এসো। আমরা সিআইডি থেকে এসেছি। কোনাডি বাবু আছেন বাড়িতে? না, ওই সাহেব তো বাইরে গেছেন। কোনো ব্যাপার না, তোমার সঙ্গেই কথা বলে নিচ্ছি। স্যার, আমি মিথ্যে বলছি না স্যার, উনি সত্যি গীতা ম্যাডামের সঙ্গে বাইরে গেছেন। এই গীতা ম্যাডামটা আবার কে? উনি সাহেবের ওয়াইফ স্যার। এই লেখাটা কার? স্যার, এটা সাহেবই লিখেছেন। ও স্যার, হ্যাঁ, কোনাডি বাবুর লেখা দেখুন। খুব সুন্দর তো, দারুণ ক্যালিগ্রাফার। অভিজিৎ, এবার বুঝতে পারলাম এ কেন পলাশের নাম করে ওই নকল চিঠিগুলো লিখতো। এবার বলো, তোমার এই মালিক কবে থেকে উধাও? স্যার, 4 দিন হয়ে গেছে স্যার। 4 দিন? 4 দিন আগে? স্যার, এই গাড়িটাও তো 4 দিন আগেই পুরানো হয়েছিল। যেদিন পলাশ মারা গেছে ওই গাড়িতে পুড়ে, সেই দিন থেকে এই লোকটাও গায়েব। শোনো, আচ্ছা তুমি কি বলতে পারবে ওনারা কোথায় গেছেন? না স্যার, আমারও তো সেই জন্য খুব চিন্তা হচ্ছে। কেউ আসতো তোমার সাহেবের সঙ্গে দেখা করতে? হ্যাঁ স্যার, একটা ছেলে আসতো। কে? জানি না, তবে যখনই আসতো অনেক টাকা নিয়ে আসতো। কতবার নিয়ে এসেছিল টাকা? স্যার, অনেকবার এসেছিল,
একবার আমার সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অপারেশনের জন্য ওই স্যার টাকা দিয়েছিল। কিসের অপারেশন হয়েছিল? একবার আমাদের সাহেবের পায়ের হাড় ভেঙে গেছিল। আচ্ছা, এই যে লোকটা টাকা নিয়ে আসতো, ওকে দেখতে কেমন ছিল? আই মিন, বুড়ো জোয়ান কেমন? জোয়ান ছিল স্যার, 20-22 বছর হবে। দেখে বড় লোক মনে হতো স্যার। অভিজিৎ, বিবেককে ফোন করো আর বলো মনীষার উপর নজর রাখতে। তুমি ওই হসপিটালে গিয়ে এর মালিকের অপারেশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। ইয়েস স্যার। তোমার সাহেবের অপারেশন কোন হসপিটালে হয়েছিল? ডক্টর সদীর নার্সিং হোমে। কে কে ওখানে? কে? ছাড়ো আমাকে! বাঁচাও! বাঁচাও! Help me! ছাড়ো! মনীষা, মনীষা কি হয়েছে মা? কি হয়েছে? আঙ্কেল, আপনি আমাকে বাঁচান প্লিজ। মাই গড! মন্টি, তুই? মনীষা, মাই গড! মন্টি, ছুরি দাও, ছুরি দাও আমাকে। তোমায় গ্রেফতার করা হচ্ছে, চলো। আমি কিছু করিনি তো। আমি তো জানি না চুরিটা কোথা থেকে এসছে। চলো। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা কোথাকার? বাবা, তুমি তো বিশ্বাস করো, আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলছো। ফাঁসিয়েছে তোকে? হাতে ছুরি নিয়ে বেরিয়েছিস আর বলছিস কেউ তোকে ফাঁসিয়েছে? মনীষা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। কি করে চিন্তা করবো না? ও আমাকে প্রাণে মারতে চেয়েছিল। মিথ্যে বলছে, আমি কিচ্ছু করিনি, বলছি তো আমি কিছু করিনি। তোমার যা কিছু বলার আছে বিউরোতে গিয়ে বলবে, বুঝেছো? আমি তো কিছু করিনি, আমি বারে বারে বলছি। ডাক্তারবাবু, গত মাসে আপনি কোনাটি বলে একটা লোকের সার্জারি করেছিলেন পায়ের। এই নামে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে রড দেওয়া হয়েছিল। ওনার পায়ে রড লাগিয়েছিলেন? হ্যাঁ। কি হয়েছে, আবার উনি হাড় ভেঙেছেন নাকি? না, মানে আমি এটাই জানতে চাইছি যে যখন উনি হসপিটালে ছিলেন তখন কে কে দেখতে আসতো ওনাকে? এই ব্যাপারটা তো আমাদের মেট্রো নিয়ে বলতে পারবেন। এক মিনিট। সঙ্গীতা, ওই কোনাডি ভর্তি ছিলেন না গত মাসে, ওনার রেকর্ড ফাইলগুলো নিয়ে এসো তো একটু। কি ব্যাপার? 3 জন পুড়ে মারা গেছে একটা গাড়ির মধ্যে, আর আমাদের সন্দেহ যে এই লোকটার হাত আছে ওটায়। ও মাই গড, ওনাকে দেখে তো ভদ্রলোক মনে হতো। হ্যাঁ। ফাইলটা কি আমি দেখতে পারি একটু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। এ কি বাপরে, চেকের কপিও রেখে দিয়েছেন? প্রত্যেকটা জিনিস স্যার, প্রত্যেকটা জিনিস। এটা কি মন্টি? এই চেকে মন্টির সিগনেচার? এটা তো ওর ভাই। ভাই? হ্যাঁ, খুব বিরক্ত করতো। লাস্ট দিনে তো একটা ঢ্যাঁটা মহিলাও এসেছিল। ঢ্যাঁটা মহিলা? নাম কি ওনার? একটু লাস্ট পেজটা দেখুন না। কেয়া? হ্যাঁ, কেয়া। আমি বলেছিলাম ওনাকে আমরা এখনই ছাড়তে পারবো না, 2-1 দিন অপেক্ষা করতে হবে। তখন বলল আমাকে শেখাতে এসো না, আমি মেডিকেলের ব্যাপারে সব জানি, আমি সার্জারিও জানি। মানে কেয়াই ওনাকে এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বিলগুলো নিয়ে যেতে পারি? ওয়াই নট, শিওর। থ্যাঙ্কস। আমি তো আপনাদের বলেই দিয়েছি, আমি মনীষাকে কোনো ছুরি দিয়ে মারিনি। কিন্তু ছুরি তো তোমার হাতে ছিল। হ্যাঁ। সেটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, জানি না অন্ধকারে কোথা থেকে চলে এসেছিল। আমার তো কারোর সাথে ধাক্কা লেগেছিল আর ছুরিটা আমার হাতে চলে এসেছে। অন্ধকারে ছুরি এসে গেল হাতে। হ্যাঁ, কেউ আমাকে ধাক্কা মেরেছিল, যেই লাইট ফিরে এসেছিল দেখি ছুরিটা আমার হাতে, আর সামনে মনীষার হাত কেটে গেছিল। স্যার, আমি পাগল হয়ে যাবো স্যার। কি হয়েছে ফ্রেডি? না, কিছু না স্যার। কি সব বাজে বাজে কথা বলছে শুনুন। অন্ধকার ছুরি। স্যার, হ্যাঁ। ও, এই ব্যাপার। এটা কি? হ্যাঁ, এটা কি অ্যাকাউন্টস ম্যানেজারের অপারেশনের বিল?
হ্যাঁ, ওনার অপারেশন হওয়ার কথা ছিল, এর জন্যই আমি টাকা দিয়েছিলাম। পুরনো এমপ্লয়ি তাই। আরে এমপ্লয়ি? ওখানে হসপিটালে তো পরিচয় দিয়েছো যে তোমরা ভাই ভাই। হ্যাঁ, ভাইয়ের মতনই। হ্যাঁ, ভাইয়ের মতন। আমি, আমার বাবা আর এই অ্যাকাউন্টেন্ট মিলে কোম্পানিটাকে লুট করছিলাম। অ্যাকাউন্টেন্ট অল্প অল্প করে লাখ টাকা আমাকে পাইয়ে দিয়েছিল। আমি জানতাম পলাশ আঙ্কেল আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু পলাশ ফিরে এসেছিল, হ্যাঁ, আর তোমরা সবাই মিলে ওকে মেরে ফেলেছো। এই অ্যাকাউন্টেন্ট এখন কোথায়? আমি জানি না। এই কেয়াও তোমাদের সাথে যুক্ত না? কেয়া? হ্যাঁ স্যার, কেয়াই অ্যাকাউন্টেন্টকে নিয়ে চলে গেছে। কোথায়? আর এটাও বলে গেছে যে ও সার্জারিটা ভালোই জানে। তার মানে ওই কেয়া সার্জারিও জানে? তার মানে দয়া ও ড্রাইভারকে খুন করেনি তো? কোথায় নিয়ে গেছে অ্যাকাউন্টেন্টকে ও? হ্যাঁ, আমি জানি না স্যার। তা এর বাড়িতে গিয়ে দেখতে হবে। না স্যার, লাবণ্য তো ফোনই তুলছে না। স্যার 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 বলুন স্যার। বাড়ির সবাই কোথায়? ভেতরে? না স্যার, কেয়া ম্যাডাম আর মনীষা ম্যাডাম তো এইমাত্র বাইরে গেলেন। বাইরে গেছে? কোথায় গেছে? জানি না স্যার। কেন তুমি জানো না? এমন তো নয় যে আমাদের অফিসার লাবণ্য ওদের সাথে ছিল। না স্যার, ওনারা দুজনই ছিলেন। তাহলে লাবণ্য ভেতরেই আছে, তাড়াতাড়ি যাও। লাবণ্য, লাবণ্য কোথায় যে চলে গেল? লাবণ্য, লাবণ্য, লাবণ্য। এত বড় লোক, আমি কি বলবো বলুন? স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। মনে হচ্ছে ফেডরিক কোনো গোলমাল করেছে। স্যার, লাবণ্য ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে স্যার। লাবণ্য, চোখ খোলো লাবণ্য, লাবণ্য। স্যার দেখুন। লাবণ্য, লাবণ্য, ওর কি জ্ঞান আছে? অল্প আছে স্যার। তাহলে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও, যাও। সময় নষ্ট করো না। সাবধানে তোলো তোলো, নিয়ে যাও। স্যার, কেয়া অনেক দূর চলে যাওয়ার আগেই আমাদের সবাইকে অ্যালার্ট করে দেওয়া উচিত। হ্যাঁ, ওই গাড়ি যেন শহরের বাইরে যেতে না পারে। হ্যালো, কন্ট্রোল রুম। স্যার মনীষা ফোন ধরছে না। ফোন তুলছে না? কন্ট্রোল রুমে ইনফর্ম করো, গাড়ি এখনো শহরের মধ্যেই আছে। কোথায় আছে জানতে পারবো। ওকে স্যার। হ্যালো, কি গাড়ি দেখা গেছে? কোথায়? ঠিক আছে, আমরা এখনই আসছি। গাড়ি মার্কো রোডে দেখা গেছে। তাড়াতাড়ি করো। ওয়েল ডান মনীষা, তুমি ভীষণ ভালো কাজ করেছো। কিন্তু আপনি তো আমাকে অনেক হেল্প করেছেন, তা না হলে এত সব করা তো। ও কাম অন মনীষা, তুমি পলাশের একমাত্র আসল মেয়ে, তোমার জন্য এটা কিছুই না। কেয়া, সত্যি তুমি আমাদের জন্য অনেক কিছু করলে। না হলে আজকালকার দিনে যেখানে সবাই নিজের কথা ভাবে, কে করে এরকম অন্যের জন্য? তুমি ম্যানেজার আর তার স্ত্রীকে গাড়িতে বসিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছ। শুধু তাই নয়, সোহমকেও মেরে ফেলেছ। হ্যাঁ, কি দাদা, আপনিও না? কিন্তু আমাকে ক্ষমা করে দিও আমার বোন। ক্ষমা করে দেব? ক্ষমা করে দেব মানে? মনীষা, মনীষা কি করছো? মনীষা পাগল হয়ে গেলে? আমাদের প্ল্যানটা সাকসেস করতে হলে তো এটা ভীষণ জরুরি। মনীষা, এটা তুমি কি করছো? মনীষা, ব্যাস, এবার খেলা শেষ। অনেক লোককে মেরেছো, এবার আর নয়। এবার বলো, কেন তোমরা এই সমস্ত করেছো? বলো। আমাদের ইন্ডিয়াতে আসার আগেই কেয়ার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছিল, আর কেয়া ওদের ষড়যন্ত্রের ব্যাপারে জেনে গেছিল যে কিভাবে ওরা কোনাডির সঙ্গে মিলে টাকা পয়সা লুট করছে। ওই আমাকে বলেছিল যে মন্টি কোনো জে নামের লোককে আমাদের মারার জন্য সুপারি দিয়েছে। ইন্ডিয়াতে তো আমাদের আসতেই হতো, কারণ আমেরিকাতে বাবার প্রচুর দেনা হয়ে গিয়েছিল, আর আমাদের ওখান থেকে পালাতে হয়। আমার বাবার টাকার খুব দরকার ছিল, সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যাতে আমরা টাকাও পাবো আর ওদের ওপরে
প্রতিশোধটাও নিতে পারবো। তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের সবাইকে পাগলা গারদে রাখা উচিত। আমি আমার সারা জীবনে ইন্স্যুরেন্স আর সম্পত্তির টাকা পাওয়ার জন্য এত নোংরা ষড়যন্ত্র করতে এর আগে কাউকে দেখিনি। এবার তোমরা বাকি জীবনটা কাটিও জেলে বসে।